তাহলে আমরা মোটামুটি চুম্বক ক্ষেত্র অধ্যায়ে যে যে জিনিসগুলো নির্ণয় করা শিখলাম, যে ফার্স্ট হচ্ছে বি নির্ণয় করা বলা বায়ু সাভার সূত্র দিয়ে, এবং হচ্ছে অ্যাম্পিয়ারের চক্রবর্তী সূত্র দিয়ে, এবং রিজু তার, বৃত্তাকার তার, সলিনয়েড, টরয়েড এগুলো নির্ণয় করেছি। আর কি নির্ণয় করেছি? চুম্বক বল নির্ণয় করেছি, তাই তো। চুম্বক বল ডিউ টু চার্জ, ম্যাগনেটিক ফোর্স ডিউ টু চার্জ, ম্যাগনেটিক ফোর্স ডিউ টু বলো কি কারেন্ট ক্যারিং ওয়্যার, আর দুটো হচ্ছে ওয়্যারের জন্য, দুটো হচ্ছে প্যারালাল ওয়্যারের জন্য ফোর্স নির্ণয় করা, এগুলো আমরা শিখেছি। তো এবারে ফার্স্ট কোশ্চেন হলো আমার, যে একটা সার্কুলার লুপে কারেন্ট যাচ্ছে আই, এই লুপকে একটা চুম্বক ক্ষেত্রে আমরা স্থাপন করলাম। তাহলে এই লুপের উপর ক্রিয়াশীল বল কত হবে? এই লুপের উপর ক্রিয়াশীল বল কত হবে বলো? বা তোমাকে আমি বললাম যে ধরো এটা তো আই কারেন্ট যাচ্ছে, এখানে আমার ধরো এটা একটা ওয়্যার, যে ওয়্যারে এখানে একটা কারেন্ট যাচ্ছে, যেটা হচ্ছে কোন দিকে কারেন্ট যাচ্ছে, ক্রস চিহ্ন দেওয়া মানে কারেন্ট কোন দিকে যাচ্ছে? নিচের দিকে, বুঝেছ? তাহলে নিচের দিকে যদি কারেন্ট যায়, আর এই ওয়্যারের জন্য, সার্কুলার ওয়্যারের জন্য, তাহলে দুটোর জন্য বল কত হবে? তাহলে বল এখানে কত হবে? জিরো হবে। কেন জিরো হবে? কারণ কি দেখো, এখানে আমার এই যে সার্কুলার ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? এই বরাবর হবে। আর কারেন্টটার ডিরেকশানটাও কোন দিকে? কারেন্টের ডিরেকশানটাও আমার বলো ভিতরের দিকে, মানে দুটো প্যারালাল হয়ে যাচ্ছে। তাহলে প্যারালাল হলে, যেহেতু এফ সমান পড়ে এসছো, এফ ভেক্টর সমান কিউ ইন্টু কী বলো ভি ভেক্টর ক্রস বি ভেক্টর, বা এফ ভেক্টর ইকুয়াল টু বলো আই ইন্টু এল ক্রস বি। এবারে ভি ক্রস বি বা এল ক্রস বি মানে কি? ভি ক্রস বি মানে ভিবি সাইন থিটা, আর এল ক্রস বি মানে কি বলো এল বি সাইন থিটা। তাহলে থিটা যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বল কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি কত হচ্ছে? হয় 0 ডিগ্রি, এখানে কত হচ্ছে বলো চুম্বক ক্ষেত্র উপর দিকে, আর কারেন্টটা হচ্ছে আমার ভিতরের দিকে। তাহলে এখানে আমার বলো কী হচ্ছে বলো, কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে বল হয়ে যাবে জিরো। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, যে চুম্বক ক্ষেত্রে যদি একটা ক্লোজড লুপকে রাখা হয়, স্টেডি হচ্ছে বলো ম্যাগনেটিক ফিল্ডে স্থির চুম্বক ক্ষেত্রে সমকোণে যদি একটা কী রাখা হয়, ক্লোজড লুপকে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে তার উপরে বল হবে জিরো, তাই তো। তো ধরো যদি আমি তোমাকে এই কোশ্চেনটা দিই, ধরো এটা একটা কী লুপ? সেমি সার্কুলার লুপ। তাহলে এই হচ্ছে চুম্বক ক্ষেত্রে আমরা রাখলাম, তাহলে এর উপরে ফোর্স কত হবে? জিরো, তাই তো। এখন বলো, যদি আমি এটা 2r দৈর্ঘ্যের লুপ এরকম রাখতাম, বি সুষম চুম্বক ক্ষেত্রের সমকোণে রাখতাম, এবং এর মধ্যে কারেন্ট যদি আই যেত, তাহলে এর উপরে বল কত হতো? তখন বলো সমকোণে আছে। তাহলে এক্ষেত্রে কারেন্ট আর হচ্ছে বলো কী আছে? বিটা কোন কোণে আছে? সমকোণে আছে। তাহলে এল ক্রস বি, তাহলে এই ফর্মুলা যদি লাগাও, এফ সমান আই, এলের দৈর্ঘ্য কত? 2r দৈর্ঘ্য, আর বি যেহেতু 90 ডিগ্রি, তাহলে কী হলো? 2r/I/B। কিন্তু এখানে তাহলে কী হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। এখানে কত হচ্ছে? জিরো। তাহলে এবারে বলো, তাহলে এর ক্ষেত্রে আমরা বের করতে পারবো, এই যে এরকম হচ্ছে বলো অর্ধবৃত্তাকার তারে, এর ক্ষেত্রে ফোর্স কত হবে? তাহলে এটা কত হবে? তাহলে এখানে একটা আইডিয়া দেখো, যে যদি এখানে আমার হচ্ছে বলো, যদি পুরো ক্লোজ থাকে, ক্লোজ লুপে যখন কারেন্ট যাচ্ছে F0 হচ্ছে, আবার যখন হচ্ছে ওপেন হচ্ছে শুধুমাত্র এই দৈর্ঘ্যে থাকছে, তখন হচ্ছে কত হচ্ছে? 2r/I ইন্টু 2r/B। তাহলে এবারে বলো নিশ্চিত, তাহলে যখন এটা ক্লোজড হয়ে গেছে, তাহলে এই অংশের জন্য যা বল আর এই অংশের জন্য সেই একই বল কাজ করছে এবং সমান বিপরীত কাজ করছে, তাই মোট বল জিরো হচ্ছে। তাহলে এই সেমি সার্কেলে যদি বাঁকানো থাকে বা বক্ররেখায় যদি কোনো তার থাকে, তাহলে আমার সবসময় বক্ররেখায় তার থাকলে, তাহলে বল বের করতে গেলে আমার কী করবো? প্রথম প্রান্ত আর শেষ প্রান্তের মধ্যে দৈর্ঘ্য কত বের করে নেবে, বুঝেছো? তাহলে এটা যদি পুরো হচ্ছে লুপ করে দেওয়া হয়, তাহলে জিরো হয়ে গেল। কিন্তু লুপ যদি করা না থাকে, এরকম হচ্ছে বলো অর্ধেক তার থাকে, এরকম বলা আছে যে এটা হচ্ছে আর ব্যাসার্ধের তার, তাহলে এটা আমি হচ্ছে বলো আর ব্যাসার্ধের তার, তাহলে এক্ষেত্রে বল কত হবে? তাহলে এই ক্ষেত্রে বল হবে কত বলো? 2r/I/B, বুঝেছো? 2r/I/B। যেমন ধরো তোমার যদি দিই আমি কোশ্চেন দিই, এটা ধরো বললাম এটা হচ্ছে 4 সেমি, আর এটা হচ্ছে 3 সেমি, হ্যাঁ। তাহলে এবারে 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, কত কারেন্ট যাচ্ছে? 10 এম্পিয়ার। ফোর্স কত হবে? তাহলে এখানে আমার বলো এই দৈর্ঘ্যটা কত হয়ে যাচ্ছে? এটা 5 সেমি। তাহলে ফোর্স এইবারে বের করতে পারবে। আচ্ছা, বি তো দেওয়া থাকবেই অবশ্যই। তাহলে বিটা ধরো যা দেওয়া থাকবে, বি ধরো হচ্ছে 10 টু দি পাওয়ার বা 1 টেসলা, ধরো বি দেওয়া আছে 1 টেসলা। তাহলে আমার এখানে কী হবে? ফোর্স হয়ে যাবে কত? আই হয়ে গেল হচ্ছে 10,
আর হলো বলো আর মানে এখানে টোটাল দৈর্ঘ্য কত বলো 5 সেমি। তাহলে 5 সেমি হওয়া মানে এখানে আমার ফোর্স হয়ে যাচ্ছে কত বলো 5 সেমি মানে 5/100 5/100 ইন্টু হচ্ছে 1 এত নিউটন। বুঝেছ? তাহলে এবারে আমার বলো বা একটা দেখবে তোমার হচ্ছে জয়েন্টের বইগুলো দেওয়া থাকবে তোমার এরকম আকারে যদি তোমার থাকে এরকম যদি দৈর্ঘ্য থাকে তাহলে বলেছে 0 থেকে ল্যামডা দৈর্ঘ্যে বল কত হবে। 0 থেকে ল্যামডা দৈর্ঘ্যে, তাহলে 0 থেকে ল্যামডা দৈর্ঘ্যে হলে তোমার অ্যাকচুয়ালি তারটা তাহলে কীরকম বাঁকানো আছে, এরকম সাইন কার্ভের মতন বাঁকানো আছে। তারটা সাইন কার্ভের মতন বাঁকানো থাকলেও তোমার বলো 0 থেকে ল্যামডা দৈর্ঘ্যের মধ্যে তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে ল্যামডা। তাহলে এখানে এফটা কত লিখবো আমরা বলো আই দৈর্ঘ্য হলো ল্যামডা বি। তাহলে বুঝতে পেরেছো, যদি ল্যামডার ভ্যালু দেওয়া থাকে, বির ভ্যালু দেওয়া থাকে, আইয়ের ভ্যালু দেওয়া থাকে তাহলে ক্যালকুলেট করতে পারবো। তাহলে কীভাবে বের করা হবে বুঝতে পেরেছো এবারে? তাহলে তোমার হচ্ছে বলো যে তাহলে আজকে শেখালাম কি বলো বক্রতারে, মানে হচ্ছে যদি হচ্ছে তারটা যদি বক্ররেখা বরাবর থাকে তাহলে বক্ররেখা বরাবর ক্ষেত্রে বল কী করে নির্ণয় করব। তাহলে এগুলো জয়েন্টে কিন্তু এরকম টাইপের আসতে পারে। বুঝেছো? আচ্ছা এবারে দেখো একটা তারকে যদি আমরা হচ্ছে বলো যে কোনো কার্ভ আকারে রেখে দিই, দিয়ে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, কারেন্ট এই তারে কারেন্ট যাচ্ছে, দিয়ে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তো তাহলে কী হবে তারটা স্ট্রেচ হবে। তারটা স্ট্রেচ হবে কারণ কি দেখবে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল লাগালে দেখবে এর উপরে বল কাজ করবে এই বরাবর, যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি ভাগ করে দেখবে বলগুলো সব আউটওয়ার্ড দিকে কাজ করবে। তাহলে তারটা কী হবে একটা সময় এরকম স্ট্রেচ হয়ে যাবে, তারটা কী হয়ে যাবে এরকম স্ট্রেচ হয়ে সার্কুলার হয়ে যাবে। বুঝেছো? তাহলে যে কোনো আকারের একটা তারে যদি হচ্ছে বলো লুপ করে, লুপে যদি হচ্ছে তুমি স্ট্রং বি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে দাও তাহলে হচ্ছে বলো তাহলে এটা কী হয়ে যাবে সার্কুলার হয়ে যাবে। এটা একটা এমসিকিউ কোশ্চেন থাকে যে কীরকম আকার হবে। এবারে কোশ্চেন হলো এই সার্কুলার যে ওয়্যারটা হয়ে গেল তাহলে এতে এবারে কত টান কাজ করবে, কত টান কাজ করবে। বুঝেছো? এই যে তারটাতে টান কত হবে, তাহলে তারে এখন টান কত হবে, তাহলে ম্যাগনেটিক ফোর্স তো সবসময় কী হচ্ছে বলো বক্ররেখা বলো তারে হচ্ছে কী হচ্ছে বলো পরিধির সাথে সমকোণে যাচ্ছে, তাই তো? তাহলে ধরো যদি আমি একটা তারের ক্ষুদ্র অংশ দুটো পোর্শন নিয়ে আমি এ এবং বি, তাহলে তারের টানটা কাজ করবে এই বরাবর কাজ করবে টানটা, এবং এ বি এই ক্ষুদ্র অংশটি ডিএল ক্ষুদ্র অংশ ধরে নিলাম, এ থেকে বি পর্যন্ত দূরত্ব হলো ডিএল, মানে ক্ষুদ্র ধরেছি কিন্তু আমাদের দেখানোর জন্য আমি এটাকে বড় আকারে করে এঁকেছি, তাই তো? ক্ষুদ্র তো বুঝতে পারছো। তাহলে এবং এই অ্যাঙ্গেল করেছে ডি থিটা, তাহলে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে এইদিকে ডিএফ, তাহলে এটা যদি ডি থিটা হয় এটা হবে ডি থিটা বাই 2, এই অ্যাঙ্গেলটা হবে ডি থিটা বাই 2, তাহলে এটা টি, তাহলে সাথে সাথে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে ডি থিটা বাই 2, তাহলে টি এর এদিকের উপাংশ কত টি কস ডি থিটা বাই 2, এদিকের কত বলো টি, ভুল বললাম এটা টি, তাহলে এদিকে হবে এই অ্যাঙ্গেল যদি বলো ডি থিটা বাই 2 হয় তাহলে আমার এটা হবে ডি থিটা বাই 2, তাই তো? ভুল, এটা ডি থিটা বাই 2 মানে এটা 90 ডিগ্রি মাইনাস ডি থিটা বাই 2। তাহলে এবারে বলো তাহলে অ্যাকচুয়ালি যে উপাংশগুলো ক্যান্সেল হচ্ছে, ক্যান্সেল কোনটা হচ্ছে এইদিকে থাকছে আমার এটা ডি থিটা বাই 2 মানে এটা 90 ডিগ্রি মাইনাস ডি থিটা বাই 2, তাহলে টি কস 90 ডিগ্রি মাইনাস ডি থিটা বাই 2 মানে এটা হয়ে যাচ্ছে টি সাইন ডি থিটা বাই 2, আর এদিকে হচ্ছে টি কস ডি থিটা বাই 2। ঠিক একই রকমভাবে এদিকেও কাজ করবে টি কস ডি থিটা বাই 2, তাহলে টি কস ডি থিটা বাই 2গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কোনগুলো বলো টি সাইন ডি থিটা বাই 2, তাহলে লব্ধি বল ডিএফ সমান হয়ে যাবে 2t সাইন ডি থিটা বাই 2। বোঝা গেল নিশ্চিত? এটা ডি থিটা বাই 2 হলে এটা বিপ্রতিভ কোণ কত হয়েছে, বিপ্রতিভ বলছি বলো একান্তর কোণ এটা হচ্ছে ডি থিটা বাই 2, এটা ডি থিটা বাই 2 হলে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস ডি থিটা বাই 2, তাহলে এটা হয়ে গেল ডি থিটা বাই 2, তাহলে এইদিকে যদি টি কাজ করে তাহলে এইদিকে হবে টি কস ডি থিটা বাই 2, আর এই বরাবর কাজ করছে টি সাইন ডি থিটা বাই 2। ঠিক একই রকমভাবে এখানেও কত কাজ করবে টি সাইন ডি থিটা বাই 2। এবার যেহেতু এগুলো ক্ষুদ্র রাশি তাহলে এখানে সাথে সাথে কী লিখবো 2t ইন্টু বলো সাইন ডি থিটা বাই 2 মানে কত হবে ডি থিটা বাই 2, তাহলে 2 কেটে গেল, তাহলে টি ডি থিটা। এবার ডিএফ সমান কী হবে বলো ডিএফ সমান আই বি আই এল, তাহলে আমি বলেছি এবি ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য হচ্ছে ডিএল, এবি ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য কত ডিএল। এবারে বলো যে আমাদের যে সূত্র এস সমান আর থিটা ফর্মুলা থেকে ডিএল সমান কত আসবে বলো আর ডি থিটা, ডিএল সমান কত হয়ে যাচ্ছে আর ডি থিটা, তাহলে সেই ফর্মুলা লাগালে আই বি আর ডি থিটা সমান বলো টি ডি থিটা, ডি থিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে টি সমান হয়ে গেল আই বি আর। তাহলে কত টান কাজ করে বুঝতে পেরেছো যে একটা যদি হচ্ছে ফাঁস যে কোনো আকারের ফাঁস রেখে দাও
দিয়ে তারপরে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে তাহলে সেটা হচ্ছে সার্কুলার হয়ে গেল একটা কোশ্চেন। আর কি তার সাথে সাথে বলো যে কত কাজ করবে, টার্নটা কাজ করবে আইবি আর, কত কাজ করবে বলো আইবি আর। আচ্ছা, এবারে তোমাকে ধরো একটা অঙ্ক দিলাম যে একটা ওয়্যার এর দৈর্ঘ্য হচ্ছে এল, এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর আছে, কোন অক্ষ বরাবর রাখা আছে এক্স এক্সিস বরাবর। এবারে সেখানে আমি বি ভেক্টর ধরো বলা আছে ম্যাগনেটিক ফিল্ড বি জিরো আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্রয়োগ করলাম, তাহলে বল কত হবে, মোট বল কত হবে। তাহলে এরকম অঙ্ক কত কীভাবে করবে, তাহলে এখানে এল ভেক্টর সমান লিখে দেবে এল ইন্টু আই ক্যাপ, কি দিয়ে আমি কী করবো ফোর্স ইকুয়াল টু এফ ভেক্টর সমান আই ইন্টু বলো এল ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এটার সাথে এটার ক্রস করলে আই ক্রস আই জিরো হয়ে যায়, আই ক্রস জে কে হয় আর আই ক্রস কে মাইনাস জে হয়, তাহলে কী দাঁড়ালো আই এল বি জিরো জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, না ভুল বললাম, প্লাস কে ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে এখানে বলো তাহলে মোট বল কত হয়ে গেল, এটার মান করলে √2 বলো বি জিরো আই এল। বুঝেছ, এটা একটা কোশ্চেন এমসিকিউ কোশ্চেন, বোঝা গেল। এবারে বলো যদি তোমাকে আমি আর এরপরে চলে আসি লরেঞ্জ বল। হ্যাঁ, লরেঞ্জ বলটা আগে শিখিয়ে দিই। লরেঞ্জ বল কী জিনিস, প্রচুর ইম্পর্টেন্ট এজেসের জন্য, এবং জয়েন্টেও তোমার বলতে পারো লরেঞ্জ বলের হচ্ছে ফর্মুলাটা। হ্যাঁ, লরেঞ্জ বল কি লিখে লাও সংজ্ঞা। লরেঞ্জ বল হচ্ছে বলো কোনো স্থানে যুগপথ তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র কাজ করলে, কোনো স্থানে বলো যুগপথ মানে একসঙ্গে তড়িৎ ক্ষেত্রও কাজ করছে চুম্বক ক্ষেত্রও কাজ করছে, তাহলে ওই স্থানে কোনো আধানের উপর মোট যে বল কাজ করে তাকে বলা হয় লরেঞ্জ বল। তাহলে কোনো স্থানে যুগপথ মানে একই সঙ্গে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উপস্থিত থাকলে তাহলে কি বললাম, ওই স্থানে কোনো গতিশীল আধানের উপর মোট যে বল কাজ করবে তাকেই বলা হবে লরেঞ্জ বল। তাহলে বলো ধরো একটি স্থানে প্রচুর ইম্পর্টেন্ট, তাহলে লরেঞ্জ বলের বুঝেছো যে একটি স্থানে তড়িৎ ক্ষেত্র ই আছে আর চুম্বক ক্ষেত্র বি আছে এবং ভি বেগে কিউ আধান প্রবেশ করলো। তাহলে বলো তাহলে এখানে এফ সমান কত আসবে, কিউ ইন্টু ই, তড়িৎ বলের জন্য কিউ ইন্টু ই ভেক্টর আসবে। আর চুম্বক বল কত আসবে বলো, ম্যাগনেটিক ফোর্স কত হবে, কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। বুঝেছ, তাহলে মোট বল কত হয়ে গেল, এফ সমান এফই প্লাস এফ এম। বোঝা গেল। তো দেখো কিউ ইন্টু ই ভেক্টর প্লাস ভি ক্রস বি ভেক্টর। যদি বলে লরেঞ্জ বল কাকে বলা হয় এবং লরেঞ্জ বলের রাশিমালা লিখো বা নির্ণয় করো, যা করো এই পর্যন্ত করতে হবে। বুঝেছ, তাহলে কী বললাম, লরেঞ্জ বল হচ্ছে যদি কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উভয় ক্ষেত্রই থাকে তাহলে সেখানে কোনো গতিশীল আধানের উপর মোট যে বল কাজ করবে তাকে বলা হবে লরেঞ্জ বল। তাহলে তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ বল। আচ্ছা দেখো এইচএসে একটা এমসিকিউ এক বছর এসেছিলো এবং আসেও এরকম টাইপের। ধরো তোমাকে কোশ্চেন দিল যে একটা ইলেকট্রন তড়িৎ ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল, ওকে, তড়িৎ ক্ষেত্র জেড ওয়াই অক্ষ বরাবর আর চুম্বক ক্ষেত্র জেড অক্ষ বরাবর। তাহলে তড়িৎ বল কোন দিকে কাজ করবে আগে বলো দেখি। ফার্স্ট তাহলে কি বললাম, ইলেকট্রন ভি হচ্ছে কোন দিকে, ভি হলো এক্স এক্সিস, ভি অ্যালং এক্স এক্সিস, বি অ্যালং জেড এক্সিস, বি হচ্ছে জেড এক্সিস বরাবর, আর বলো ই আছে ওয়াই এক্সিস বরাবর। বুঝেছো, আগে হচ্ছে পজ করে আগে কষার চেষ্টা করবে, তারপরে আমার হচ্ছে বলে অ্যান্সারটা দেখবে যে কোন দিকে তড়িৎ বলটা কাজ করবে কোন দিকে চুম্বক বল কাজ করবে। তাহলে তড়িৎ বল কোন দিকে কাজ করবে, তড়িৎ বলের ফর্মুলা কী আছে, এফ সমান কিউই, তাই তো। তাহলে এবারে বলো ইলেকট্রনের চার্জ কী হয়, মাইনাস ই, বলেছি বলের ক্ষেত্রে মাইনাস চিহ্নটা বসাতেই হবে। তাহলে এখানে বলো এফ সমান ভেক্টর যখন দিই এটা দিয়ে হয়ে গেল। বুঝেছ, তাহলে এখানে বলো বি ই বলেছি ওয়াই অ্যাক্সিস, তাহলে মাইনাস তার আগে মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেলে তাহলে পজিটিভ ওয়াই অ্যাক্সিসে যদি হচ্ছে ই থাকে, ই যদি পজিটিভ ওয়াই অ্যাক্সিস থাকে তাহলে ইলেকট্রিক ফোর্স হয়ে যাবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে ইলেকট্রনটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের জন্য বল অনুভব করবে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর, এটাই উত্তর লিখতে হবে। এরকম অপশান ছিল। অনেক সময় বলবে এই যে ভিটা এখানে কোনো কাজে লাগবে না, বুঝেছো, তড়িৎ ক্ষেত্রের জন্য বল, তাহলে বেগ যদি দেওয়া থাকে দেখবে বেগটা দেওয়া থাকে তোমাদের হচ্ছে এই ফর্মুলায় অনেকে লাগিয়ে দেয়, ভুলবশত বলবে কিউ ইন্টু ভি ক্রস করে দেবো, যেহেতু দুটো হচ্ছে একটা হচ্ছে বেগ দিয়েছে এক্স অক্ষ, তড়িৎ ক্ষেত্র দিয়েছে ওয়াই অক্ষ, তাহলে তুমি বলে দেবে বল হচ্ছে জেড অক্ষ বরাবর, এটা করলেই ভুল হয়ে যাবে। বুঝেছো, তাহলে এবারে দেখো চুম্বক বল কোন দিকে কাজ করবে, চুম্বক বলের ক্ষেত্রে তাহলে বলো চুম্বক বল এফ সমান কী দাঁড়ালো, কিউ এর জায়গায় কত আসছে মাইনাস ই, আচ্ছা ভিটা হয়ে গেল ভি
আই ক্যাপ, আর বিটা হয়ে গেল কি বলো ক্রস বি কে ক্যাপ। তাহলে বলো আই ক্রস কে কী হয়ে যায়, আই ক্রস কে মাইনাস জে, আর আগে কি আছে মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে প্লাস ই ভি বি জে ক্যাপ। ওকে, তাহলে চুম্বক বল কাজ করবে কোন দিকে বলো পজিটিভ ওয়াই এক্সিস, আর তড়িৎ বল কাজ করবে নেগেটিভ ওয়াই এক্সিস, মাথায় রাখবে। তাহলে তাহলে তো চুম্বক বল বের করতে গেলে যদি বলে একটা ইলেকট্রন যে ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল, চুম্বক ক্ষেত্র আছে ধনাত্মক জেড অক্ষ বরাবর, তাহলে তার উপরে চুম্বক বল কোন দিকে কাজ করবে, তাহলে চুম্বক বল তখন কোন দিকে কাজ করবে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রনের উপর। যদি এটা যদি হচ্ছে প্রোটন বা হচ্ছে পজিট্রন হতো, তাহলে পজিট্রন হলে এখানে প্লাস চার্জ হয়ে যাবে, এখানে তখন মাইনাস জে হয়ে যাবে। বুঝেছো? তাহলে হচ্ছে কোশ্চেনটা ঠিকঠাক করে খেয়াল রেখে অ্যান্সার দিবে। বুঝেছো? এগুলো এমসিকিউ কিন্তু থাকে। তাহলে তড়িৎ ক্ষেত্রের জন্য বল কিউ ইন্টু ই, শুধু তড়িৎ ক্ষেত্রের জন্য বল হলে আমার বলা যে দেখতে হবে ইলেকট্রন হলে মানে নেগেটিভ আধান হলে তড়িৎ ক্ষেত্র যেদিকে কাজ করবে, তড়িৎ ক্ষেত্রের জন্য বল চার্জের ক্ষেত্রে মনে রাখবে যে তড়িৎ ক্ষেত্র যেদিকে কাজ করবে নেগেটিভ আধান হলে ঋণাত্মক আধান হলে তার বিপরীত দিকে কাজ করে, আর ধনাত্মক আধান হলে তড়িৎ ক্ষেত্রের দিকে কাজ করবে। তাহলে তড়িৎ বলের জন্য কোনো হচ্ছে বলো আমার ফর্মুলা মনে না রাখলেও হবে, মানে দিক যদি বলতে বলে তাহলে তড়িৎ ক্ষেত্রের জন্য দিক বলতে বললে তাহলে তড়িৎ ক্ষেত্রের দিকটা যদি আমার জানা থাকে তাহলে পজিটিভ আধান তড়িৎ ক্ষেত্রের দিকে যাবে আর নেগেটিভ আধান তড়িৎ ক্ষেত্রের বিপরীতে যাবে। আর এটার জন্য কি করতে হবে ক্রস প্রোডাক্ট করে করতে হবে। বুঝেছো? তাহলে এই গেল আমার হচ্ছে বলো, এবং এরকম টাইপের অঙ্ক তোমার হচ্ছে বইয়ের হচ্ছে অনুশীলনীতেও আছে। বুঝেছো? বইয়ের অনুশীলনী অঙ্কগুলো করবে, দেখবে এরকম টাইপের অঙ্ক আছে কোন দিকে কাজ করবে, এবং তার মান টাইপের ই এর মান দেওয়া থাকবে, ভি এর মান দেওয়া থাকবে, বি এর মান বসিয়ে দেবে, তাহলেই তোমার বেরিয়ে যাবে যে কত মান হবে, বলটার মান কত। তাহলে এই গেল আমার হচ্ছে বলো লরেন্জ বল। এবারে দেখো এখানে যদি আমি প্রশ্ন তোমার হচ্ছে দেখবে কয়েকটি প্রশ্ন আলোচনায় পড়বে যে কোনো স্থানে একটি আধান গতিশীল আধান যাওয়ার ফলে কোনো বিক্ষেপ হলো না, তাহলে ওই স্থানে কি চুম্বক ক্ষেত্র নেই সেটা আমরা বলতে পারি কিনা বলো। দেখো গতিশীল আধানের উপর বলো গতিশীল আধানটা হচ্ছে বিক্ষিপ্ত হচ্ছে না, কারণ এখানে চুম্বক ক্ষেত্র থাকলেও অনেক সময় বিক্ষিপ্ত হবে না যদি বলো ভি আর বি প্যারালাল হয়ে যায়, মানে ভি এর সাথে বি এর কোণ যদি হচ্ছে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বল কত হবে চুম্বক বল 0 হয়ে যাবে। চুম্বক বল কত হয়ে যাবে বলো 0 হয়ে যাবে, কারণ ভিভি সাইন থিটা। অর্থাৎ যদি একটি গতিশীল আধান চুম্বক ক্ষেত্রে সমান্তরালে গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে চুম্বক বল 0 হয়, তাহলে আধানটির উপর বল কাজ করলো না কিন্তু চুম্বক ক্ষেত্র তো আছে। তাহলে আমরা বলতে পারি দেখো একটা এই জিনিসটা মাথায় রাখো যে E0 B0, তাহলে আধানের উপর বল 0 হয়ে গেল, একটা আধানের উপর বল 0। আচ্ছা E নট ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0, তাহলে এফ এর মান 0 হবে না এখানে। তাহলে কারণ কি ই 0 নয় মানে আধানের উপর একটা বল কাজ করবে। তারপরে দেখো ই নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, মানে ইও আছে বিও আছে, অথচ এফ 0 হয়ে যেতে পারে। এফ কী হতে পারে 0 হয়ে যেতে পারে। বুঝেছো কীভাবে হবে বলো? তাহলে দেখো আর একটা কী হতে পারে যে ই ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, তাহলে সেক্ষেত্রেও এফ ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে 4টা কেস দেখো। তাহলে এখানে কখন হচ্ছে এফ কখনোই 0 হবে না যদি তড়িৎ ক্ষেত্র থাকে, তড়িৎ ক্ষেত্র 0 না হয় তাহলে সেখানে কখনোই চুম্বক ক্ষেত্র 0 হয়ে গেছে কিন্তু তড়িৎ ক্ষেত্র 0 নয়, তাহলে সেখানে আধানটির উপর বল কখনো 0 হতে পারে না। কিন্তু দেখো এখানে তড়িৎ ক্ষেত্র 0 নয়, চুম্বক ক্ষেত্রও 0 নয়, কিন্তু এখানে বল 0 হয়েছে, তাহলে এই কেসটা আলোচনা করি। এটা কখন হতে পারে যে তড়িৎ ক্ষেত্র 0 নয়, তাহলে তড়িৎ ক্ষেত্র 0 নয়, চুম্বক ক্ষেত্র 0 নয়, মানে দুটো ক্ষেত্রই আছে। তাহলে যদি এই কোশ্চেনটা আমি বলি যে তড়িৎ ক্ষেত্রও আছে চুম্বক ক্ষেত্রও আছে অথচ আধানটার উপর মোট বল 0 হলো, কীভাবে? এই ক্ষেত্রে ভাবো দেখি, এই ক্ষেত্রে ভাবো এই কেসটা যদি হয় তাহলে তড়িৎ বল কাজ করলো নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, চুম্বক বল কাজ করলো কি পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে দুটো বল সমান এবং বিপরীত যদি হয়ে যায়, মানে এমনভাবে ই আর বিকে আমরা নিলাম, এমনভাবে ই এর মান আর বি এর মান নিলাম যে দুটো বল যাতে সমান হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে তাহলে কী হলো আধানের উপর মোট বল কী হয়ে যাবে বলো 0 হয়ে যাবে। মোট বল কী হয়ে হলো 0 হয়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখো, এই রিলেশান থেকে আমরা দুটো এই রিলেশানের সিগনিফিকেন্স বা তাৎপর্য আমরা দুটো জিনিস বলতে পারছি যে এটা কখন আসছে যে যদি চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র পরস্পরের সমকোণে থাকে এবং যে আধানটা আছে সেই আধানের গতিবেগ যদি হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের অনুপাতে হয়,
মানে ই বাই বি এর হচ্ছে বলো সমান হয়, তাহলে সেক্ষেত্রে আধানটি কোনো বিক্ষেপ ছাড়াই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রে গতিশীল হবে। তাহলে এক্ষেত্রে বল শূন্য হতে পারে, বুঝেছ? তাহলে এটা একটা কন্ডিশন। তাহলে বলো ই, তাহলে বলো এফটা শূন্য হতে পারে, বি নট ইকুয়াল টু জিরো হলে এফ শূন্য হতে পারে, ই ইকুয়াল টু জিরো হয়েছে, বি নট ইকুয়াল টু জিরো হলে ই এফ শূন্য হতে পারে কখন? যদি হচ্ছে চুম্বক ক্ষেত্রে আধানটি সমান্তরালে গতিশীল হয়। আর ই জিরো বি জিরো মানে তো সেখানে বল, চুম্বক বলও কাজ করছে না, তড়িৎ বলও কাজ করছে না। আর এখানে যেহেতু তড়িৎ বল কাজ করছে, চুম্বক বল শূন্য হয় কিন্তু তড়িৎ বল শুধু আছে, তাই এখানে বল শূন্য হবে না কখনোই। আর এখানে কি হতে পারে? এখানে বল শূন্য হবে সেই শর্তে যদি ই এবং বি পরস্পর সমকোণে হয় এবং ই এর জন্য বল আর বি এর জন্য বল সমান এবং বিপরীতমুখী হয়, তাহলে গিয়ে আমার বলা এক্ষেত্রে বল শূন্য হবে। আর এটার ক্ষেত্রে কখন শূন্য হবে বললাম? যে ই ইকুয়াল টু জিরো, তার জন্য তড়িৎ বল শূন্য হয়ে গেছে, কিন্তু বি নট ইকুয়াল টু জিরো, অথচ এফ শূন্য হচ্ছে কীভাবে? যদি বি এর সাথে বলো চার্জের গতিবেগের দিক যদি পরস্পর সমান্তরালে থাকে, বুঝেছ? তাহলে এই ফর্মুলা থেকে, রিলেশন থেকে আমরা আর একটা জিনিস শিখে গেলাম যে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের অনুপাত কার সাথে সমান হয়? গতিবেগের সাথে সমান হয়। মানে ই বাই বি এর একক মিটার পার সেকেন্ড, বা ই বাই বি এর মাত্রা LT - 1, বোঝা গেল? তাহলে এই হলো আমার বলো লরেঞ্জ বল সম্বন্ধে, এটাই হলো আমার আইডিয়া, বুঝেছ? আচ্ছা, এরপরে চলে আসি সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, সাইক্লোট্রন কী জিনিস? দেখো, সাইক্লোট্রন ইজ এ ডিভাইস, মানে সাইক্লোট্রন হলো এমন একটি যন্ত্র যেখানে ধনাত্মক আধানকে, পজিটিভ চার্জকে আমরা, বা পজিটিভ আয়নকে কী করা হয় বলো? উচ্চ শক্তি ত্বরান্বিত করা হয় বা উচ্চ গতিশক্তি দেওয়া হয়, উচ্চ গতিশক্তি প্রদান করা হয়। তাহলে ত্বরান্বিত করা হয়, বুঝেছ? যেখানে কী করা হয় বলো? পজিটিভ আয়নকে আমরা ত্বরান্বিত করতে পারি। তাহলে সেখানে নেগেটিভ আয়নকে কেন করি না, বা ইলেকট্রনকে কেন করি না, সেটার ব্যাখ্যাতে পরে আসবো। তাহলে সাইক্লোট্রন কম্পাঙ্ক আগে পড়তে গেলে, তাহলে আগে ফার্স্ট দেখো আমাদের একটা জিনিস বলি। আগের দিন আমি বলেছিলাম যে চুম্বক ক্ষেত্রের সমকোণে কিউ আধান ভি বেগে বি চুম্বক ক্ষেত্রের সমকোণে যদি গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে চুম্বক বল হয়ে যায় QVB, এবং এই বলটাকে কে সমান করে বলো? mv²/r, এই তো। দিয়ে আর ইকুয়াল টু কত হয়ে গেল বলো? mv/QB, এটা বেরোয় না? আর ইকুয়াল টু কত হলো বলো? mv/QB। তো এটা যদি ব্যাসার্ধ হয় তো পর্যায়কাল কত হয়ে যাবে? T = 2πr/v। তো তাহলে বলো 2π/v ইন্টু আর এর ভ্যালু কত বলো? mv/QB। VB কেটে গেল, তাহলে T = 2πm/QB। তাহলে n ইকুয়াল টু কত দাঁড়ালো? কম্পাঙ্ক সমান QB/2πm। এই যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্ককে বলা হবে সাইক্লোট্রন কম্পাঙ্ক। তাহলে সাইক্লোট্রন কম্পাঙ্কের সংজ্ঞা আগে লিখে নাও, যে চুম্বক ক্ষেত্রের সমকোণে একটি আধান প্রবেশ করলে আধানটি যে কম্পাঙ্কে বৃত্তপথে গতিশীল হয় বা বৃত্তপথে ঘুরতে থাকে, তাকে বলা হবে, সেই কম্পাঙ্ককে কী বলা হয় বলো? সাইক্লোট্রন কম্পাঙ্ক। তাহলে তার রাশিমালা কী বলো? QB/2πm। এবং এই রাশিমালায় একটা জিনিস মাথায় দেখো, তোমার একটা জিনিস দেখো, এই কম্পাঙ্ক বা পর্যায়কাল গতিবেগ বা ব্যাসার্ধের উপর নির্ভর করছে না, নির্ভর করছে তাহলে কি? বি তো এক যদি কনস্ট্যান্ট করে দিই, আর চার্জ তো তার কনস্ট্যান্ট, ভরও কনস্ট্যান্ট, তাহলে একটা কম্পাঙ্কের ভ্যালু কী থাকছে? যে একটা স্থির কম্পাঙ্কে সে গতিশীল হতে পারবে। একটা স্থির কম্পাঙ্কে কী হয় বলো? গতিশীল হতে পারবে, তাই না? কারণ একটা চার্জ মানে কি? তার কিউ হচ্ছে স্থির আছে, এমও স্থির। আর যদি বিটা আমার কনস্ট্যান্ট হয়, বি যদি কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড আমরা নিতে পারি, তাহলে বি কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড হলে তাহলে আমরা বলতে পারি এখানে বলো এই কম্পাঙ্কটা আমার কি বলো? স্থির কম্পাঙ্ক। এই যে কম্পাঙ্কটা, এটাকেই আমরা বলো সাইক্লোট্রন কম্পাঙ্ক। তাহলে এটা কোথায় কাজে লাগাবো? সাইক্লোট্রন যন্ত্রে। তাহলে সাইক্লোট্রন যন্ত্র কি? সাইক্লোট্রন যন্ত্র হলো এমন একটি যন্ত্র যেখানে বলো ধনাত্মক আয়নকে বলো ত্বরান্বিত করা হয়, উচ্চ গতিতে ত্বরান্বিত করা হয়। কী কারণে ত্বরান্বিত করতে হয়? কারণ কি? সেখানে দেখো, তাহলে ধনাত্মক আয়ন মানে আলফা পার্টিকেলকে করা হয়, ডয়টেরনকে করি, ডয়টেরন, আলফা, এগুলোকে আমরা ত্বরান্বিত করি কার সাহায্যে বলো? কার সাহায্যে করি আমরা? সাইক্লোট্রন যন্ত্রের সাহায্যে। আচ্ছা, এবারে দেখো, তাহলে সাইক্লোট্রন যন্ত্রের বর্ণনা যদি দেওয়া হয়, সাইক্লোট্রন হচ্ছে দুটো ডি এর সমবায়। একটা হচ্ছে সোজা দিকে ডি থাকে, আর একটা হচ্ছে উল্টোনো ডি, বুঝেছ? এবং কি করা হয়? এটা একটা হচ্ছে বলো কি বলো, কাঁচের ভিতরে তোমার হচ্ছে অল্প চাপে গ্যাস রেখে তার ভিতরে এই পরীক্ষাটা করা হয়, বুঝেছ? আর এবারে দেখো, এইখানে রাখা হয় যে চার্জটাকে আমরা ত্বরান্বিত করতে চাইছি, তাকে এই সেন্টারে রাখলাম,
ওকে, এবারে এই দুটোর মধ্যে রেডিও ফ্রিকোয়েন্সি ফিল্ড, বুঝেছ, বেতার তরঙ্গ তড়িৎ ক্ষেত্র দিয়ে একটা এসি ফিল্ডকে অ্যাপ্লাই করলাম, তড়িৎ ক্ষেত্র। আর চুম্বক ক্ষেত্র কী হয়, ডি এর সাথে সমকোণে প্রয়োগ করলাম। চুম্বক ক্ষেত্র তাহলে কী হচ্ছে বলো, ডি এর তোলের সাথে সমকোণে লাগানো হয়, বুঝেছো। তাহলে সাইক্লোট্রন যন্ত্রের বর্ণনা দিতে পারবে। তো কী ঘটনাটা ঘটবে এবারে, তাহলে এই যে দেখো এখানে যে কিউ চার্জ আর তার এম ভর আর বি এর ভ্যালু, চুম্বক ক্ষেত্রের ভ্যালু থেকে আমরা এন এর মানটা হিসাব করে সেই কম্পাঙ্কটাই এই রেডিও ফ্রিকোয়েন্সি ফিল্ডের যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্কটা কার সাথে সমান করে নেওয়া হয়, এখান থেকে ক্যালকুলেশন করে নেওয়া হয়। তাই সাইক্লোট্রন কম্পাঙ্ক এর নাম বলা হয়েছে। সাইক্লোট্রন যন্ত্রকে এটাকে ব্যবহার করা হয়। তো কি কাজ করে, এখানে দেখো তড়িৎ ক্ষেত্রের ভূমিকা হলো আধানটার গতিবেগ বৃদ্ধি করা, আর চুম্বক ক্ষেত্রের ভূমিকা কি হলো, চুম্বক ক্ষেত্রের ভূমিকা হলো আধানটিকে বৃত্তপথে চালনা করা। ওকে, তাহলে সাইক্লোট্রনে কী করে, তো ফার্স্ট দেখো চুম্বক ক্ষেত্রের সমকোণে কি আধানটা কী বলো, বৃত্তপথে যায়। তাহলে ফার্স্ট ধরো এই দিকটাতে তোমার হচ্ছে মাইনাস, এদিকে প্লাস, এদিকে তাহলে প্লাস, এদিকে মাইনাস, তাহলে পজিটিভ চার্জ, তাহলে প্রথমে এই ডিতে ঢুকলো, দিয়ে কী হলো, বৃত্তাকার পথে এই গেল। অর্ধবৃত্ত যাওয়ার পরে তাহলে এখানে আমাদের কি করা হয়, যে এতটা যাওয়ার পর, বুঝেছ, তৎক্ষণাৎ কি হয়ে যায়, যে এর হচ্ছে বলো যে টাইম লাগলো এখান থেকে এখানে যেতে যে টাইম লাগলো, সেই টাইমের মধ্যে এখানে পোলারিটি ছিল কি নেগেটিভ, এখানে পজিটিভ ছিল, তো সেই সময় এখানে পজিটিভ হয়ে গেল। এখানে তাহলে কী হয়ে গেলো, পজিটিভ, না ভুল বললাম, এখানে পজিটিভ ছিল এখানে নেগেটিভ ছিল, তাহলে সেই সময় এখানে কী হলো, নেগেটিভ, এখানে পজিটিভ, তাহলে আবার পজিটিভ চার্জ কী হলো, অ্যাট্রাক্ট হয়ে এই প্লেটে চলে এলো, আবার এখানে হচ্ছে বৃত্তপথে ঘুরলো, আবার এইভাবে গেল, এইভাবে হচ্ছে বলো, এভাবে তার ব্যাসার্ধ ক্রমশ বাড়াতে থাকে। এইভাবে কী হয় বলো, ব্যাসার্ধ ক্রমশ বাড়াতে কী হবে, এই জায়গায় ধরো তোমার হচ্ছে এ আছে, দিয়ে এখানে দেখবে ব্যাসার্ধ যত বাড়বে তত তার গতিশক্তি বাড়বে, সেটা আমি আসছি এক্ষুনি। তো কী ঘটনাটা ঘটছে এবারে দেখো, তাহলে ধরো এই দুটো ডি এর মধ্যে বিভব পার্থক্য হয়েছে ভি, কত বিভব পার্থক্য হয়েছে ভি, তাহলে সে গতিবেগ কত অর্জন করলো, তাহলে কিউ ভি সমান আমরা কী জানি, হাফ এম ভি স্কোয়ার, বা তোমরা শিখেছো যে আর সমান রুট ওভার অফ, এটা আগের দিন ফর্মুলায় বলেছিলাম, রুট ওভার অফ 2m কিউ ভি বাই কিউ বি। তাহলে যত বিভব পার্থক্যের সাথে ব্যাসার্ধ কী হবে, রুটের সাথে সমানুপাতিক, তাহলে এখানে ভি বিভব পার্থক্য ছিল, তারপরে যেই এখানে তোমার কী হয়েছে, এখানে ভি বিভব পার্থক্য এটা গতিশীল আছে, তার জন্য তোমার ধরো একটা গতিবেগ সে অর্জন করেছে। তো যেই এই জায়গায় এসছে তখন বিভব পার্থক্য কী হয়েছে, এখানে ছিল ধরো ভি ছিল, আবার এখানে মাইনাস ভি হয়ে গেছে, তাহলে বিভব পার্থক্য কত হয়ে গেল, 2v, তাহলে এখানে তখন কত হয়ে গেল, 2v। তাহলে বলো প্রথম যে ব্যাসার্ধটা ছিল সেটা ছিল হচ্ছে ভি বিভব পার্থক্যের জন্য, তারপরে ব্যাসার্ধটা তাহলে কত হয়ে গেছে, 2v বলো বিভব পার্থক্যের জন্য। তারপরে চলে আসবে সেই একই রকমভাবে এখানে 3v, তাহলে ফার্স্ট এটা ভিতে ছিল, তারপরে এটা কত হয়ে গেল 3v, তারপরে এটা কত হয়ে যাবে বলো 5v, এরকম হচ্ছে বিভব পার্থক্য গতিশীল হবে। তাহলে ব্যাসার্ধগুলোর যে অনুপাত তাহলে পেয়ে যাবে √1:√3 বলো √5 √7 এরকম হয়ে যাবে কি, তাই না। এবং দেখো যে পার্থক্য আস্তে আস্তে কী হচ্ছে, কমে যাচ্ছে, সেখানে দেখো যত দূরত্ব যাবে এই যে দূর ব্যাসার্ধগুলো পার্থক্য কমতে থাকবে। এবং গতিশক্তির যে ফর্মুলা দেখো, তাহলে আগের দিন আমরা কী শিখেছিলাম, √2me/QB, তাহলে এখান থেকে যে গতিশক্তি যদি বের করা হয়, ই সমান কত আসছে বলো, Q² B² R²/2m। তাহলে বুঝতে পেরেছো গতিশক্তি কার সমানুপাতিক হচ্ছে, R² সমানুপাতিক। গতিশক্তি কার সমানুপাতিক হচ্ছে বলো, R² সমানুপাতিক। তাহলে যত হচ্ছে ব্যাসার্ধ বাড়বে তত তার গতিশক্তি বাড়বে। তোমরা শিখেছো যে চুম্বক ক্ষেত্রে একটা হচ্ছে আধানের কী হয় বলো, গতিশক্তি কনস্ট্যান্ট, গতিশক্তি কী হয়ে যায় বলো, কনস্ট্যান্ট থাকে, তাই তো। তাহলে ধ্রুবক গতিশক্তি নিয়ে চলছে, কিন্তু আস্তে আস্তে তার বেগ কিন্তু ক্রমশ বাড়ছে। তাহলে এইভাবে সে হচ্ছে উচ্চ গতি সম্পন্ন হয়ে কী হয় বলো, সাইক্লোট্রন যন্ত্র থেকে বেরিয়ে নিউক্লিয়ার ডিসইন্টিগ্রেশন মানে কৃত্রিম মৌলান্তরের ক্ষেত্রে আমরা এই পজিটিভ আয়নকে কাজে লাগাই, বুঝেছো। তাহলে সেখানে আমরা এটাকে কাজে লাগানো হয়। আচ্ছা, এরপরে চলে আসি, সাইক্লোট্রনে নিউট্রনকে ত্বরান্বিত করা হয় না কেন, প্রচুর ইম্পর্টেন্ট, এটা অনেকবার 2-3 বার পড়েছে যে তাহলে নিউট্রনকে কেন সাইক্লোট্রন যন্ত্রে ত্বরান্বিত করা যায় না, বা এরকম প্রশ্ন পড়তে পারে, নিউট্রনকে কি সাইক্লোট্রন যন্ত্রে ত্বরান্বিত করা যায়, তাহলে ত্বরান্বিত করা যায় না কেন বলো দেখি। কারণ নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ, তার চার্জ নেই, কিউ যদি 0 হয়ে যায় তাহলে তড়িৎ ক্ষেত্রে বা চুম্বক ক্ষেত্রে তার বল 0 হয়ে গেল, হয়েছে। আচ্ছা, ইলেকট্রনকে কেন ত্বরান্বিত করা যায় না, দেখো ইলেকট্রনের যেহেতু হচ্ছে ভর খুবই কম, তাহলে সেক্ষেত্রে আইনস্টাইনের ভরের যে ফর্মুলা, ভর আর গতিবেগ দিয়ে আইনস্টাইনের যে ফর্মুলা আছে, m সমান m0√1 - v² / c², অর্থাৎ ইলেকট্রনের ভর কম হওয়ার জন্য তার গতিবেগ বেশি,
তাহলে গতিবেগ বেশি হওয়ার কারণে কী হয়, ইলেকট্রন উচ্চ গতিতে গতিশীল হলে তার ক্ষেত্রে কী হয় বলো, ভর সামান্য বৃদ্ধি পেয়ে যায়, ভর সামান্য কী হয়ে যায়, বৃদ্ধি পায়। তাহলে এই সাইক্লোট্রন কম্পাঙ্কের কি এই ফর্মুলা ঠিকঠাক ফুলফিল হবে না, মানে এমটা যদি ধ্রুবক না থাকে, এমটা ধ্রুবক না থাকলে তখন কী হবে, যে দেখা যাবে যে এখানে যে কম্পাঙ্কের তুমি নিয়েছো, তাহলে ধরো এই পর্যন্ত গেলেই তোমার হচ্ছে কী হয়েছে বলো, যে পোলারিটি চেঞ্জ হয়েছে, তাহলে সাইক্লোট্রনটা তোমার হচ্ছে বলো বৃত্তপথ কি অর্ধবৃত্ত হতে পারবে, হতে পারবে না। তাই ইলেকট্রনকে আমরা বলো, ইলেকট্রনকে সাইক্লোট্রন যন্ত্রে ত্বরান্বিত করতে পারি না। তো সেখানে ইলেকট্রনকে ত্বরান্বিত করার যন্ত্র আছে সিনক্রো সাইক্লোট্রন। সেখানে কি করা হয়, যে এম যেমন বৃদ্ধি পাবে ঠিক সেখানে বিকেও ঠিক ততটা পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়। তাহলে এম এর যতটা বৃদ্ধি ঘটবে ততটাই আমরা যদি বিকে বৃদ্ধি করাতে পারি, তাহলে কী হয়ে যাবে, তাহলে অনুপাতটা আমার ঠিক থাকবে। তাহলে সেরকম যন্ত্রটা হচ্ছে, আমার নাম কি বলো, সিনক্রো সাইক্লোট্রন। ওকে, তাহলে এই গেল হচ্ছে তোমার বলো সাইক্লোট্রন যন্ত্র। আচ্ছা, আর একটা থিওরি বলে দিই, যে চুম্বক ক্ষেত্রে একটি হচ্ছে বলো পরিবাহীকে রাখলে বা লুপকে রাখলে তার হচ্ছে ওর ক্রিয়াশীল টর্ক কত হবে। দেখো ধরি একটা আয়তকার লুপ, যার দৈর্ঘ্য হচ্ছে বলো এ, প্রস্থ হচ্ছে বি, দৈর্ঘ্য কত এ, প্রস্থ হচ্ছে বি, এবং বি চুম্বক ক্ষেত্রে সমকোণে রাখা হয়েছে, সমকোণে বলছি, বি চুম্বক ক্ষেত্রে সমান্তরালে রাখা হয়েছে, লুপটাকে সমান্তরালে রেখেছি। তাহলে এবারে বলো এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরো এইভাবে যাচ্ছে কারেন্ট। ওকে, তাহলে এর উপর ক্রিয়াশীল বল। তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম যদি লাগাও, তাহলে আমার এটা হলো চুম্বক ক্ষেত্রে, দেখো এটা আমার চুম্বক ক্ষেত্রের দিক, তাহলে তড়িৎ প্রবাহ তো এই বরাবর, তাহলে তড়িৎ প্রবাহ এই বরাবর আর চুম্বক ক্ষেত্র এই বরাবর, হ্যাঁ চুম্বক ক্ষেত্র এই বরাবর, তড়িৎ প্রবাহ আমার বলো এই বরাবর। তাহলে এইটার উপরে বল কাজ করছে, দেখো নিচের দিকে, ভেতরের দিকে কাজ করছে, দেখো পুরো দেখা যাচ্ছে না বলো, দেখো এটা হচ্ছে আমার তর্জনী কি চুম্বক ক্ষেত্র, আর এটা আমার কি আছে মধ্যমা এদিকে আছে, দেখো কারেন্টের দিকে আমি রেখেছি, তর্জনী এদিকে রেখেছি, ডান দিকে তর্জনীকে রেখেছি, আর এদিকে আছে, তাহলে কোন দিকে কাজ করছে, নিচের দিকে। তাহলে এর জন্য বল হচ্ছে নিচের দিকে কাজ করবে, আর এর জন্য দেখবে বল হচ্ছে উপরের দিকে কাজ করবে, আর এই দুটো হচ্ছে জন্য বল শূন্য হয়ে যাবে, যেহেতু সমান্তরালে আছে চুম্বক ক্ষেত্রের। তাহলে এরও হচ্ছে বল কত হবে, বিল, এরও বল কত হবে, বিল। এবার সমান বিপরীতমুখী বল ভিন্ন ক্রিয়ারেখায় কাজ করেছে, মানে দ্বন্দ্বের কাজ করবে, তাহলে দ্বন্দ্বের ভ্রামককে বলা হবে টর্ক। তাহলে টর্ক ইকুয়াল টু, এখানে টাউ দিয়ে লিখি, টর্ক ইকুয়াল টু তাহলে কী হবে বলো, বিল এবং দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত বি, তাহলে কী হলো বিআই এ, টর্ক হয়ে গেল কত বলো বিআই এ। এবারে দেখো যদি এন পাকের কুণ্ডলী হয় তাহলে কী হবে, তাহলে বলে তোমার কী আসবে, সব বলো এন চলে আসবে, এখানে হচ্ছে বিআই এল, এন চলে আসবে এখানে, এন পাক সংখ্যা, তাহলে টর্ক তখন আমরা বলি রাশিমালাকে কী বলা হয়, বিনা বলা হয়, মনে রাখবে। তাহলে চুম্বক ক্ষেত্রের সমান্তরালে ক্রিয়াশীল টর্ক হবে বিনা, বিটা কি চুম্বক ক্ষেত্র, আইটা প্রবাহ মাত্রা, এনটা পাক সংখ্যা, এ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এটা আমরা মনে রাখার কৌশল হচ্ছে বিনা, বুঝেছ। আর যদি সমকোণে রাখো, চুম্বক ক্ষেত্রের সমকোণে দেখবে এক্ষেত্রে কিন্তু বল হবে সমান বিপরীত, তাই হচ্ছে এখানে টর্ক কাজ করবে না, অর্থাৎ জিরো হয়ে যাবে। তাহলে চুম্বক ক্ষেত্রের সমান্তরালে যদি সমকোণে যদি কুণ্ডলীকে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে টর্ক কিন্তু শূন্য হবে। তাহলে এর ভেক্টর রূপ কী হবে, টর্ক ভেক্টর সমান আই এন আই এ ভেক্টর ক্রস বি ভেক্টর, মানে এ বির মধ্যে ক্ষেত্রফলের সাথে চুম্বক ক্ষেত্রের কোণ। তাহলে যদি থিটা কোণে থাকে বিনা সাইন থিটা, বিনা সাইন থিটা, বুঝেছো। তাহলে থিটাটা কার মধ্যে কোণ, ক্ষেত্রফল ভেক্টরের মধ্যে কোণ, ক্ষেত্রফল ভেক্টর আর চুম্বক ক্ষেত্র ভেক্টরের মধ্যে কোণ।